কথায় আছে, যখন সম্পদ আকাশের গায়ে ঠেকে তখন মানুষের পা মাটি ছেড়ে উঠে যায়। তার চোখে তখন আর মাটির সত্যি দেখা যায় না, শুধু চকচকে দুনিয়ার ঝলক। কিন্তু সেই উঁচু ইমারতের ভিত তো মাটিতেই গাঁথা থাকে, তাই না? শিবেন্দু চৌধুরীর জীবন ছিল এমনই এক ঝলমলে দুনিয়ার গল্প। কাঁচের দেয়ালে ঘেরা অফিস, কোটি কোটি টাকার লেনদেন আর সময়ের কাঁটার তাড়ায় চলা এক জীবন। তার কাছে সময় ছিল টাকার সমান, আর মানুষ ছিল কেবল একজন কর্মী বা ক্লায়েন্ট। তার জগতে আবেগের জন্য কোনো জায়গা ছিল না, একজন ছাড়া, তার ছেলে ঋষভ। ঋষভ ছিল তার জীবনের কেন্দ্রবিন্দু। কিন্তু এই কেন্দ্রের সঙ্গে জড়িয়ে ছিল একটা সত্য, যেটা তার অঢেল সম্পদ দিয়েও মোছা ফেলা যেত না। ঋষভ হাঁটতে পারত না, তার জগৎ সীমাবদ্ধ ছিল একটা হুইল চেয়ারের মধ্যে। তবুও তার হাসিতে এমন নিষ্পাপতা ছিল যে শিবেন্দুর শক্ত মনও গলে যেত। প্রতি সন্ধ্যায় শিবেন্দু নিজের ঋষভকে তার বিশেষ স্কুল থেকে নিয়ে আসতেন। এটা ছিল তার দিনের একমাত্র সময় যখন তিনি ব্যবসায়ী নন, শুধুই একজন বাবা ছিলেন। সেদিনও তেমনই ছিল। একটা গুরুত্বপূর্ণ বৈঠকের কারণে শিবেন্দুর একটু দেরি হয়ে গিয়েছিল। যখন তিনি অফিস থেকে বেরোলেন তখন আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল। চোখের পলকে মুষলধারে বৃষ্টি শুরু হলো। শহরের রাস্তাগুলো নদীতে রূপান্তরিত হলো। তার দামি গাড়ির ভেতর বসে শিবেন্দু বাইরের জগতের কিছুতেই বিচলিত হচ্ছিলেন না, শুধু এই ভেবে উদ্বিগ্ন ছিলেন যে ট্র্যাফিকের জন্য তার আরও দেরি হচ্ছে। যখন তিনি ঋষভের স্কুলে পৌঁছালেন তখন তার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল। স্কুলের গেট বন্ধ হয়ে গিয়েছিল, আর ঋষভ বারান্দার এক কোণে তার হুইল চেয়ারে একা ছিল। বৃষ্টির তীব্র ঝাপটা তার ওপর পড়ছিল। শিবেন্দু হাগে গাড়ির দরজা খোলার জন্য উঠেছিলেন। তখনই তার দৃষ্টি পড়ল আর একটা ছায়ার ওপর। একটা ছেলে যার বয়স ঋষভের সমানই হবে, ছেঁড়া পুরনো কাপড়ে, খালি পায়ে, ঋষভের উপর ঝুঁকেছিল। তার হাতে ধরা ছিল একটা ছেঁড়া প্লাস্টিকের টুকরো, যেটা সে তুলে ধরেছিল যাতে বৃষ্টির একটা ফোঁটাও ঋষভের গায়ে না পড়ে। সে নিজে পুরোপুরি ভিজে যাচ্ছিল, ঠান্ডায় কাঁপছিল, কিন্তু তার পুরো মনোযোগ ছিল শুধু ঋষভকে রক্ষা করার ওপর। সে যেন একটা ঢাল হয়ে দাঁড়িয়েছিল। শিবেন্দু তার মার্সিডিজের ভেতর বসে সেই ভিখারি ছেলেটাকে দেখছিলেন। তার কোটি কোটি টাকার সম্পদ, তার উঁচু পরিচিতি, তার শক্তি, সবকিছু সেই মুহূর্তে সেই ছেঁড়া প্লাস্টিকের টুকরোর সামনে তুচ্ছ মনে হচ্ছিল। তিনি তার জীবনে প্রথমবার অনুভব করলেন যে মানবিকতা কেনা বেচার জিনিস নয়। শিবেন্দু গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। দামি ইতালিয়ান চামড়ার জুতো রাস্তায় জমে থাকা পানিতে প্রথম পা ফেলল। বৃষ্টির ঠান্ডা ফোঁটাগুলো তার ডিজাইনার স্যুট ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু তিনি এসবের কোনো পরোয়া করছিলেন না। তার চোখ ছিল সেই ছেলেটার ওপর, যে এখনও তার ছেলের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিল। যেই ছেলেটা, অর্জুন, শিবেন্দুকে তার দিকে আসতে দেখে তার চোখে এক মুহূর্তের জন্য ভয় ঝিলিক দিল। সে ভাবল হয়তো কোনো ধনী লোক তাকে তার ছেলের কাছে আসার জন্য ধমক দেবে বা মারবে। সে পিছিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তারপর ঋষভের নিষ্পাপ চোখ দেখে সেখানেই থেমে গেল। শিবেন্দু তাদের কাছে পৌঁছালেন। তিনি তার ছেলের হুইলচেয়ারের দিকে তাকালেন, তারপর সেই ছেলেটার কাঁপতে থাকা শরীরের দিকে। তার ঠোঁট ঠান্ডায় নীল হয়ে গিয়েছিল, আর তার রোগা শরীরে ছেঁড়া কাপড় লেগেছিল। তবু তার হাতে ধরা প্লাস্টিকের ওপর ধরে রাখা শক্ত হয়নি। শিবেন্দুর কণ্ঠ, যেটা কোটি কোটি টাকার চুক্তি চূড়ান্ত করার সময়ও কাঁপত না, আজ একটু টলমল করে উঠল। তিনি শুধু এটুকুই জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? তখনই ঋষভ তার বাবার দিকে তাকিয়ে বলল, পাপা, এই ভাইয়া খুব ভালো। যখন বৃষ্টি এলো আমি ভয় পেয়ে গিয়েছিলাম, এই ভাইয়া আমাকে বাঁচিয়েছে। ঋষভের এই কথাগুলো শিবেন্দুর বুকে একটা অদ্ভুত চিনচিনে ব্যথা তৈরি করল। যিনি তার বাবা, তিনি তাকে বাঁচাতে উপস্থিত ছিলেন না, কিন্তু একজন অচেনা গৃহহীন ছেলে নিজের জীবনের পরোয়া না করে তার সঙ্গে ছিল। শিবেন্দু তার পকেটে হাত ঢুকিয়ে তার মানিব্যাগ বের করলেন এবং তার থেকে নোটের একটা মোটা গোছা বের করে অর্জুনের দিকে এগিয়ে দিলেন। এই নাও, তুমি আমার ছেলের সাহায্য করেছ, এটা তার পুরস্কার। শিবেন্দুর কাছে প্রতিটি জিনিসের একটা মূল্য ছিল, আর এই ভালো কাজের মূল্য তিনি চুকিয়ে দিতে চাইলেন। কিন্তু অর্জুন সেই টাকার দিকে তাকালও না। সে মাথা নাড়িয়ে মানা করে দিল। তার কণ্ঠে এমন একটা সততা ছিল যেটা শিবেন্দু তার ব্যবসার দুনিয়ায় কখনো দেখেননি। না সাহেব, আমি টাকার জন্য করিনি। উনি একা ছিলেন আর ভিজ ছিলেন। যে কেউ থাকত সে এটাই করত। এই বলে অর্জুন এক পা পিছিয়ে গেল, যেন তার কাজ এখন শেষ। শিবেন্দু চৌধুরী, যার একটা ইশারায় লোকেরা যে কোনো কিছু করতে প্রস্তুত থাকত,
তিনি আজ বৃষ্টিতে ভিজে হাতে টাকা নিয়ে একটা ছেলের সামনে দাঁড়িয়েছিলেন যে তার সম্পদকে এক মুহূর্তে প্রত্যাখ্যান করেছিল। প্রথমবারের মতো তিনি অনুভব করলেন যে দুনিয়ায় এমন কিছু জিনিস আছে যেগুলো কিনা যায় না। তিনি অবাক হয়ে দাঁড়িয়েছিলেন। সেই ছেলেটাকে দেখছিলেন যে তাকে মানবিকতার সেই শিক্ষা দিয়েছিল যা তার কোটি কোটি টাকার সম্পত্তিও তাকে শেখাতে পারেনি। বৃষ্টির ফোঁটাগুলো শিবেন্দুর হাতে থাকা নোটগুলোকে ভিজিয়ে দিচ্ছিল, ঠিক যেমন অর্জুনের কথাগুলো তার অহংকারকে ভিজিয়ে দিয়েছিল। এক মুহূর্তের জন্য নীরবতা ছেয়ে গেল, যেটা শুধু বৃষ্টির শব্দই ভাঙছিল। অর্জুন, যে এখন চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়িয়েছিল, হঠাৎ শিবেন্দুর কণ্ঠ শুনে থমকে গেল। থামো। এই একটা শব্দে কোনো হুকুম ছিল না, ছিল একটা অদ্ভুত নরম ভাব। শিবেন্দু টাকার গোছাটা পকেটে ফিরিয়ে রাখলেন, যেন কোনো অকেজো জিনিস সামলে রাখছেন। তিনি তার ড্রাইভারকে ইশারা করলেন, যে তৎক্ষণাৎ ছাতা নিয়ে গাড়ি থেকে বেরিয়ে এলো এবং ঋষভকে সামলাতে লাগল। শিবেন্দু অর্জুনের কাছে গেলেন এবং তার কাঁপতে থাকা কাঁধে হাত রাখলেন। অর্জুন এই অপ্রত্যাশিত স্পর্শে শিউরে উঠল। আজ পর্যন্ত তাকে শুধু তিরস্কার বা ঘৃণার স্পর্শই পেয়েছে। অর্জুন চোখ নামিয়ে বলল, সাহেব, আমি চলে যাব। শিবেন্দু তার চোখে তাকিয়ে দেখলেন। সেই চোখে গরিবীর অসহায়তা ছিল, কিন্তু সঙ্গে ছিল আত্মমর্যাদার একটা ঝলক। শিবেন্দু সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, তুমি এই অবস্থায় কোথাও যাবে না, তুমি আমাদের সঙ্গে চলবে। এই কথা শুনে অর্জুনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আমি আপনার গাড়িতে? না সাহেব, আমার কাপড় নোংরা, গাড়ি নষ্ট হয়ে যাবে। সে তার নোংরা ভেজা কাপড়ের দিকে ইশারা করল। শিবেন্দুর মুখে একটা হালকা হাসি ফুটে উঠল, যেটা তার কর্মচারীরা বছরের পর বছর দেখেনি। গাড়ি, ওগুলো তো প্রতিদিন পরিষ্কার হয়ে যায়, কিন্তু মনের দাগ পরিষ্কার হয় না। আজ তুমি আমার মন থেকে একটা বড় দাগ ধুয়ে দিয়েছ। এখন তর্ক করো না, বসো। ড্রাইভার ঋষভকে তার হুইলচেয়ার সহ গাড়িতে বসিয়ে দিয়েছিল। শিবেন্দু নিজে অর্জুনের জন্য দরজা খুলে দিলেন। এটা ছিল এমন একটা দৃশ্য যে দেখলে কেউ বিশ্বাস করত না। কোটিপতি শিবেন্দু চৌধুরী একজন ভিখারি ছেলের জন্য তার মার্সিডিসের দরজা খুলছেন। দ্বিধার সঙ্গে অর্জুন গাড়িতে উঠে বসল। সে আসনের এক কোণে গুটিয়ে বসল, চেষ্টা করছিল যেন তার শরীর যতটা সম্ভব কম জায়গা নেয়। গাড়ি চলতে শুরু করল। ভেতরের নীরবতা বাইরের শোরগোলের চেয়েও ভারী ছিল। অর্জুনের চোখ ছিল চকচকে অভ্যন্তরের ওপর, আর শিবেন্দুর চোখ ছিল অর্জুনের ওপর। ছেলেটার শরীর তখনও কাঁপছিল। শিবেন্দু কিছু না বলে তার দামি ওভারকোট খুলে অর্জুনের কাঁধে জড়িয়ে দিলেন। কোটের উষ্ণতা অনুভব করতেই অর্জুন বিস্ময়ে শিবেন্দুর দিকে তাকাল। তার চোখে একটা প্রশ্ন ছিল, যার উত্তর সম্ভবত শিবেন্দুর কাছেও তখন পুরোপুরি ছিল না। তিনি শুধু এটুকু জানতেন যে এই ছেলেটা কেবল একজন ভিখারি নয়, বরং একজন ফেরেশতা যে তার জীবনে একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। তিনি ড্রাইভারকে নির্দেশ দিলেন, রমেশ, গাড়ি বাড়ির দিকে নিয়ে চলো। গাড়ি শহরের চকচকে রাস্তা পেরিয়ে সেই বিলাসবহুল বাংলোর দিকে এগিয়ে চলল, যেখানে অর্জুনের মতো কোনো ছেলে হয়তো কখনো বাইরে থেকে উঁকি দেওয়ার সাহসও করেনি। গাড়ি যখন বিশাল গেটের ভেতর ঢুকল, অর্জুন জানালা দিয়ে বাইরে তাকাল। তার চোখ বিস্ময়ে হাঁ হয়ে গেল। দূর দূর পর্যন্ত ছড়িয়ে থাকা সবুজ লন, রঙিন ফুলের কেয়ারি, আর মাঝখানে দাঁড়িয়ে থাকা প্রাসাদের মতো বাড়ি। তার পুরো জীবনে এমন কিছু সে শুধু সিনেমায় দেখেছে। এটা ছিল এমন একটা দুনিয়া যার অস্তিত্বে বিশ্বাস করাও তার কাছে কঠিন ছিল। গাড়ি পোর্টিগোতে থামল, আর বাড়ির পুরো কর্মচারীর দল মালিকের স্বাগত জানাতে বাইরে দাঁড়িয়েছিল। কিন্তু যখন তারা শিবেন্দুর সঙ্গে একটা ছেঁড়া পুরনো কোটে মোড়া, ভয়ে সংকুচিত অর্জুনকে নামতে দেখল, সবার মুখে বিস্ময় আর অপছন্দের ভাব ভেসে উঠল। বাড়ির সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত দাসী কুসুমজি এগিয়ে এলেন। তার চোখ ছিল অর্জুনের কাদায় মাখা পায়ের ওপর, যেটা দামি ইটালিয়ান মার্বেল নোংরা করছিল। মালিক, এটা কে? তার কণ্ঠে সম্মান ছিল, কিন্তু প্রশ্নে স্পষ্ট আপত্তি ঝরছিল। শিবেন্দু এক মুহূর্তের জন্য কুসুমজির চোখে তাকালেন এবং তার মনের কথা পড়ে নিলেন। তিনি দৃঢ়ভাবে বললেন, এ অর্জুন, আর আজ থেকেই আমাদের অতিথি। তিনি ঋষভের হুইল চেয়ারে নিজে এগিয়ে নিয়ে বললেন, একে গরম জলে স্নান করাও, পরার জন্য পরিষ্কার কাপড় দাও, আর খেয়াল রাখো এর কোনো কিছুর অভাব যেন না হয়। কুসুমজি কিছু বলতে চাইলেন, কিন্তু শিবেন্দুর মুখে এমন একটা ভাব ছিল যে তার সাহস হল না। কর্মচারীদের দুজন দ্বিধার সঙ্গে অর্জুনকে ভেতরে নিয়ে গেল। অর্জুনের কাছে এটা যেন একটা স্বপ্নের মতো ছিল। তার খালি পায়ের নিচে নরম কার্পেট, দেয়ালে ঝোলানো বড় বড় ছবি, আর ছাদ থেকে ঝুলান্ত বিশাল ঝাড়বাতি। তাকে একটা বড় বাথরুমে নিয়ে যাওয়া হলো, যেখানে গরম জলের ঝর্ণা বইছিল। বছরের পর বছর পর তার শরীর সাবানের গন্ধ আর গরম জলের আরাম অনুভব করল। তাকে পরার জন্য ঋষভের কাপড় দেয়া হলো, যেগুলো তার গায়ে একটু ঢিলে ছিল, কিন্তু রেশমের মতো নরম। যখন সে পরিষ্কার হয়ে বাইরে এলো, তাকে চেনাই মুশকিল হয়ে গেল। গরিবীর ধুলোর নিচে লুকিয়েছিল একটা নিষ্পাপ আর তীক্ষ্ণ চোখের ছেলে। অন্য ঘরে ঋষভ তার বাবাকে জিজ্ঞেস করল,
পাপা, অর্জুন ভাইয়া কি এখন আমাদের সঙ্গে থাকবে? তার কণ্ঠে একটা আশা ছিল, যেটা শিবেন্দুর হৃদয় ছুঁয়ে গেল। তার ছেলের কাছে দুনিয়ার সব খেলনা ছিল, কিন্তু কোনো বন্ধু ছিল না। তখন অর্জুনকে একটা বড় ডাইনিং টেবিলে বসানো হলো। তার সামনে রূপোর থালায় নানা রকমের খাবার রাখা হলো। গরম গরম রুটি, ভাত, ডাল, সবজি, আম আর মিষ্টি। অর্জুন তার পুরো জীবনে এত খাবার একসঙ্গে কখনো দেখেনি। সে কাপা হাতে প্রথম গ্রাসটা তুলল, কিন্তু গলা দিয়ে নামাতে পারল না। তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু চুপচাপ গাল বেয়ে গড়িয়ে পড়ল। এই অশ্রু ছিল সেই জীবনের, যেটা পিছনে ফেলে এসেছে, আর সেই নতুন জীবনের, যার ওপর তখনও তার পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না। শিবেন্দু দূরে দাঁড়িয়ে সব দেখছিলেন। অর্জুনের গালে গড়িয়ে পড়া সেই অশ্রু যেন গলিত কাঁচের মতো তার হৃদয়ে গিয়ে ঢুকল। তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন এবং অর্জুনের পাশের চেয়ারে বসলেন। তিনি কোনো প্রশ্ন করলেন না, শুধু ধীরে থালা থেকে একটা রুটি ছিঁড়ে অর্জুনের হাতে দিলেন। ভয় পেও না, খাও। যতদিন তুমি চাও, এটা তোমার বাড়ি। তার কণ্ঠে একটা বাবার মতো নরম ভাব ছিল। শিবেন্দুর এই কথাগুলো অর্জুনের ভেতরের সব বাঁধ ভেঙে দিল। সে খাওয়া শুরু করল। প্রতিটি গ্রাস যেন তার জন্য একটা নতুন জীবনের নিশ্চয়তা ছিল। পেট ভরার পর তার মধ্যে একটু সাহস এলো। শিবেন্দু খুব স্নেহের সঙ্গে তার পরিবারের কথা জিজ্ঞেস করলেন। অর্জুনের কণ্ঠ ছিল মৃদু, কিন্তু তার কথায় অনেক যন্ত্রণা ছিল। সে বলল কিভাবে তার মা বাবা একটা গ্রামে মজুরি করতেন আর একটা সড়ক দুর্ঘটনায় দুজনেই মারা যান। তারপর তার কাকা তাকে তাদের বাড়িতে রাখল, কিন্তু শুধু কাজ করানোর জন্য। তারা তাকে মারধর করত, আর একদিন তাকে শহরে যাওয়ার ট্রেনে তুলে দিয়ে বলল, আবার যেন গ্রামে না দেখি। তখন থেকে সেই বড় শহরের রাস্তা একা ছিল। কখনো ভিক্ষা করে, কখনো আবর্জনা কুড়িয়ে পেট ভরত। অর্জুনের গল্প শুনে শিবেন্দুর হৃদয় ভারী হয়ে গেল। তিনি দুনিয়ার বড় বড় প্রতারণা দেখেছেন, কিন্তু এই নিষ্পাপ ছেলের সঙ্গে হওয়া এই অন্যায় তাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল। তিনি অর্জুনের মাথায় হাত বুলিয়ে এমন একটা প্রতিশ্রুতি দিলেন, যেটা অর্জুনের ভাগ্য বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তুমি অনেক দুঃখ সহ্য করেছ বাবা, কিন্তু এখন আর নয়। আজ থেকে তুমি আমার ছেলে ঋষলার সঙ্গে এই বাড়িতেই থাকবে। তোমরা দুজনে এক স্কুলে পড়বে। তোমার পড়াশোনা, তোমার ভবিষ্যৎ, সব আমার দায়িত্ব। এই কথা শুনে ঋষভ, যে কাছেই তার হুইলচেয়ারে বসে সব শুনছিল, খুশিতে হাততালি দিয়ে উঠল। ইয়ে, এখন অর্জুন ভাইয়া আমার সঙ্গে স্কুলে যাবে। বছরের পর বছর শিবেন্দু তার বাড়িতে একটা সত্যিকারের খুশির পরিবেশ দেখল, কিন্তু এই খুশি বেশি দিন টিকল না। সেই সন্ধ্যাতেই শিবেন্দুর শালাক মানুষ হঠাৎ বিনা নোটিশে বাড়িতে হাজির হল। মানুষ ছিল একজন লোভী আর স্বার্থপর মানুষ, যার চোখ সবসময় শিবেন্দুর সম্পদের উপর থাকত। বাড়িতে ঢুকতেই সে ঋষাবের কাপড়ে সেজে থাকা অর্জুনকে দেখল, যে ঋষাবের সঙ্গে ক্যারাম বোর্ড খেলছিল। তার চোখে ঘৃণা আর সন্দেহ ভরে গেল। সে সোজা শিবেন্দুর কাছে গিয়ে তীর্যক দৃষ্টিতে অর্জুনকে দেখতে দেখতে বলল, জিজাজি, এটা কে? আজকাল আপনি রাস্তা থেকে তুলে আনা ছেলেদের বাড়িতে আশ্রয় দিচ্ছেন? জানি না কে কি, কাল যদি বাড়ির জিনিসপত্র নিয়ে পালায় তখন? মানুষের বিষাক্ত কথাগুলো সেই খুশির পরিবেশে মিশে গেল। শিবেন্দুর মুখ শক্ত হয়ে গেল। তিনি মানুষের চোখে চোখ রেখে যে উত্তর দিলেন, তা তার বদলে যাওয়া মানুষ হওয়ার প্রথম প্রমাণ ছিল। শিবেন্দুর চোখে এমন একটা কঠোরতা নেমে এলো, যেটা দেখে মানুষ এক মুহূর্তের জন্য সিঁটিয়ে গেল। শিবেন্দুর কণ্ঠ শান্ত ছিল, কিন্তু যে কোনো চিৎকারের চেয়ে বেশি কার্যকর। এই ছেলেটা আমার ছেলেকে যা দিয়েছে, তা আমি আমার পুরো সম্পদ দিয়েও কিনতে পারতাম না। আজ থেকে যদি তুমি এর বা এর সম্পর্কে কোনো অপমানজনক কথা বলো, তাহলে এই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। এখন এই আমার পরিবারের অংশ। এটা ছিল শিবেন্দুর চূড়ান্ত সিদ্ধান্ত। মানুষ বুঝল যে তর্ক করার কোনো লাভ নেই। সে তৎক্ষণাৎ মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে বলল, আরে জিজাজি, আপনি তো রাগ করলেন। আমি তো শুধু আপনার চিন্তা করছিলাম। আপনি যা বলবেন তাই হবে। কিন্তু মনে মনে সে তখনই ঠিক করে ফেলেছিল যে এই রাস্তার ভিখারিকে সে এই বাড়ি থেকে বের করে ছাড়বে। তার মনে হল এই ছেলেটা শিবেন্দুর সম্পত্তি দখল করার কোনো বড় ষড়যন্ত্রের অংশ। পরের কয়েক মাস অর্জুনের ঋষাবের জন্য স্বর্গের মতো ছিল। শিবেন্দু দুজনেরই ভর্তি করিয়ে দিলেন শহরের সবচেয়ে ভালো স্কুলে। অর্জুন পড়াশোনায় খুব মেধাবী ছিল। বছরের পর বছর ফেলে আসা পড়াশোনা সে কয়েক মাসের মধ্যেই শেষ করে ফেলল। কিন্তু সবচেয়ে সুন্দর পরিবর্তন এলো ঋষাবের জীবনে। অর্জুন শুধু তার বন্ধু নয়, তার হাত পা হয়ে গিয়েছিল। স্কুলে, পার্কে, বাড়িতে অর্জুন সবসময় ঋষাবের হুইলচেয়ারের পেছনে থাকত। সে তাকে গল্প শোনাত, তার সঙ্গে খেলত আর তাকে হাসাত। শিবেন্দুর বিলাসবহুল কিন্তু নীরব বাড়িটা এখন বাচ্চাদের হাসিতে গুঞ্জে উঠত। শিবেন্দু যখনই তাদের দুজনকে একসঙ্গে দেখতেন, তার হৃদয় শান্তিতে ভরে যেত। তার মনে হতো অর্জুনকে বাড়িতে আনার মাধ্যমে সে তার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তাদের এই খুশির উপর কারো নজর লেগে গিয়েছিল। মানুষ পর্দার আড়াল থেকে তার জাল বুনছিল।
সে সঠিক সুযোগের অপেক্ষায় ছিল যাতে সে অর্জুনকে সবার চোখে নামিয়ে দিতে পারে। আর একদিন সে সেই সুযোগ পেয়ে গেল। সেদিন বাড়িতে তুমুল হট্টগোল চলছিল। শিবেন্দুর অফিস থেকে আনা কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আর সঙ্গে রাখা নগদ টাকার একটা বান্ডিল গায়েব হয়ে গিয়েছিল। শিবেন্দু পুরো বাড়িতে তল্লাশি করতে বললেন। সব কর্মচারী উদ্বিগ্ন হয়ে পড়ল। মানুষ খুব চালাকির সঙ্গে সন্দেহের তীর অর্জুনের দিকে ঘুরিয়ে দিল। সে কুসুমজির কানে ফিসফিস করে বলল, যখন থেকে এই ছেলেটা এসেছে তখন থেকেই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটছে, একবার ওর তল্লাশি নিয়ে দেখো। কুসুমজির কাছে এই কথা ঠিক মনে হলো। তিনি দ্বিধার সঙ্গে অর্জুনের ঘরে গিয়ে তার ছোটখাটো জিনিসপত্র উলটপালট করতে শুরু করলেন। অর্জুন নীরবে দাঁড়িয়েছিল। তার চোখে বিস্ময় আর দুঃখ ছিল যে তার উপর সন্দেহ করা হচ্ছে। আর তখনই কুসুমজি সেই জিনিসটা পেয়ে গেলেন। টাকার সেই বান্ডিলটা অর্জুনের বিছানার গদির নিচে লুকিয়েছিল। কুসুমজি বান্ডিলটা হাতে তুলে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, এটা এটা এখানে কি করছে? অর্জুনের দুনিয়া যেন ঘুরে গেল। সে শুধু এটুকু বলতে পারল, আমি নিইনি। কিন্তু তার কণ্ঠ কারো কানে পৌঁছাচ্ছিল না। দরজায় দাঁড়িয়ে মানুষ শয়তানি হাসি নিয়ে পুরো তমাশাটা দেখছিল। হট্টগোল শুনে শিবেন্দু ঘরে পৌঁছালেন। তার চোখ পড়ল কাঁপতে থাকা কুসুমজির ওপর, তার হাতে ধরা টাকার বান্ডিলের ওপর, আর অশ্রুতে ভেজা অর্জুনের ওপর। শিবেন্দু কিছু বোঝার আগেই মানুষ এগিয়ে এসে আগুনে ঘি ঢালার কাজ করল। দেখলেন জিজাজি, আমি তো আপনাকে আগেই বলেছিলাম, দুধ পান করে সাপ পুষছিলেন আপনি। এই ছেলেটা আপনার ভরসার, আপনার মানবিকতার এই প্রতিদান দিয়েছে। নমক হারাম কোথাকার। প্রতিটি কথা তীরের মতো অর্জুনের বুকে বিঁধছিল। সে কাঁদতে কাঁদতে শুধু এটুকু বলতে পারছিল, শিবেন্দু আঙ্কেল, আমি এটা করিনি, সত্যি। বাড়ির বাকি কর্মচারীরাও অর্জুনকে ঘৃণার চোখে দেখছিল। তাদের কাছে এটা সোজা কথা ছিল। একজন ভিখারি যাকে আশ্রয় দেওয়া হয়েছিল সে তার আসল চরিত্র দেখিয়ে দিয়েছে। পরিবেশ পুরোপুরি অর্জুনের বিরুদ্ধে ছিল। শিবেন্দু নীরব ছিলেন। তার মুখ পড়া মুশকিল ছিল। তিনি একদৃষ্টে অর্জুনকে দেখছিলেন, তারপর মানুষকে, তারপর বাকি কর্মচারীদের। একজন অভিজ্ঞ ব্যবসায়ী হিসেবে তিনি মানুষের মুখ পড়তে জানতেন। তিনি মানুষের চোখে জয়ের ঝলক দেখলেন, আর অর্জুনের চোখে অসীম দুঃখ আর বিস্ময় দেখলেন। একজন চোরের চোখে ভয় থাকে, অপরাধ বোধ থাকে, কিন্তু অর্জুনের চোখে শুধু ভাঙা ভরসার দুঃখ ছিল। তখনই ঋষভ তার হুইল চেয়ার এগিয়ে এনে কাঁদতে কাঁদতে অর্জুনের হাত ধরল। পাপা, প্লিজ, অর্জুন ভাইয়া চোর নয়, এ খুব ভালো। মানুষ মামা মিথ্যে কথা বলছে, এ টাকা নেয়নি। ঋষভের নিষ্পাপার সত্যি কণ্ঠ সেই ঘরে ছড়িয়ে পড়া বিষকে এক মুহূর্তের জন্য কেটে দিল। ঋষভের এই কথাগুলো শিবেন্দুর মনের দ্বন্দ্ব শেষ করে দিল। তিনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তিনি হাত তুলে সবাইকে শান্ত করলেন। তার কণ্ঠে এখন এমন একটা দৃঢ়তা ছিল যাকে কেউ চ্যালেঞ্জ করতে পারত না। বাস, অনেক হয়েছে। সবার চোখ তার উপর স্থির হয়ে গেল। মানুষের বিশ্বাস ছিল শিবেন্দু এখন অর্জুনকে ধাক্কা মেরে বের করে দেবেন। কিন্তু শিবেন্দু অর্জুনের কাছে গেলেন। তার কাঁধে হাত রেখে তাকে নিজের দিকে টেনে নিলেন। তিনি মানুষের চোখে তাকিয়ে বললেন, যতক্ষণ না এই বাড়ির আসল চোর ধরা পড়ছে, অর্জুন কোথাও যাবে না। তারপর তিনি কুসুমজির দিকে ফিরলেন। কুসুমজি, আজ থেকে অর্জুন ঋষভের ঘরেই ঘুমাবে। তার প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখা আপনার দায়িত্ব। এটা ছিল এমন একটা সিদ্ধান্ত যার কথা কেউ ভাবেনি। অর্জুনকে শাস্তি দেওয়ার বদলে শিবেন্দু তাকে তার ছেলের সঙ্গে রেখে তাকে সবচেয়ে নিরাপদ কবচ দিয়ে দিয়েছিলেন। মানুষের মুখ দেখার মতো ছিল। তার জয়ের হাসি এক ঝটকায় উধাও হয়ে গিয়েছিল। তার চাল উল্টে গিয়েছিল। অর্জুনকে বাড়ি থেকে বের করার চেষ্টায় সে শিবেন্দুকে তার আরও কাছে এনে দিয়েছিল। শিবেন্দুর তীক্ষ্ণ দৃষ্টি এখন মানুষের মুখের ওপর গেঁথে গিয়েছিল, যেন তিনি কোনো অপরাধীর সঙ্গে নয়, একজন শয়তান ব্যবসায়ীর সঙ্গে তার পরবর্তী চালের হদিশ করছিলেন। সেই রাতে শিবেন্দুর চোখে ঘুম ছিল না। তার মন শতরঞ্জের খেলোয়াড়ের মতো প্রতিটি চাল বিশ্লেষণ করছিল। তিনি নিশ্চিত ছিলেন যে অর্জুন নির্দোষ, কিন্তু তাকে প্রমাণ চাই। তিনি গভীর রাতে তার স্টাডি রুমে লাগানো সিকিউরিটি ক্যামেরার রেকর্ডিং খুঁজতে শুরু করলেন। আর কিছুক্ষণের মধ্যেই সত্যটা কাঁচের মতো পরিষ্কার হয়ে গেল। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছিল যে মানুষ প্রথমে তার স্টাডি রুমে ঢুকেছিল, তারপর কিছুক্ষণ পর চুপিসারে অর্জুনের ঘরের দিকে গিয়েছিল। তার মুখে একটা শয়তানি হাসি ছিল। শিবেন্দু ফুটেজটা সংরক্ষণ করলেন। এখন শুধু সকালের অপেক্ষা। পরদিন সকালে শিবেন্দু বাড়ির সব সদস্য আর কর্মচারীদের লিভিং রুমে জড় হতে বললেন, ঠিক সেই জায়গায় যেখানে গতকাল অর্জুনের ওপর অভিযোগ তোলা হয়েছিল। মানুষ বড় আত্মবিশ্বাস নিয়ে সোথায় বসেছিল। তার মনে হয়েছিল আজ অর্জুনের বিদায়ের দিন। অর্জুন ভয়ে সংকুচিত হয়ে ঋষভের পাশে দাঁড়িয়েছিল। শিবেন্দু গম্ভীর কণ্ঠে বললেন,
গতকাল আমাদের বাড়িতে যা কিছু হয়েছে তা আমাকে খুব কষ্ট দিয়েছে, কিন্তু ভালো কথা হলো আসল চোর ধরা পড়েছে। মানুষ নাটকীয় সহানুভূতি দেখিয়ে বলল, দেরিতে হলেও জিজাজি আপনার ভুলের বোধোদয় তো হলো। হ্যাঁ, আমার ভুলের বোধোদয় হয়েছে, শিবেন্দু বললেন এবং সামনে লাগানো বড় টিভিতে পেন ড্রাইভ থেকে ফুটেজ চালিয়ে দিলেন। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। সবাই নিজের চোখে মানুষের পুরো কুকীর্তি দেখল, কিভাবে সে টাকা চুরি করল আর কিভাবে সেগুলো অর্জুনের বিছানার নিচে লুকিয়ে রাখল। মানুষের মুখ ফ্যাকাশে হয়ে গেল, যেন কেউ তার পুরো রক্ত শুষে নিয়েছে। শিবেন্দু টিভি বন্ধ করলেন এবং সোজা মানুষের সামনে গিয়ে দাঁড়ালেন। আমার ভুল ছিল যে আমি তোমার মতো লোভী আর নীচ মানুষকে আমার আত্মীয় ভেবেছিলাম। তুমি শুধু টাকা চুরি করনি, তুমি একটা নিষ্পাপ ছেলের সম্মান, আমার ভরসা আর মানবিকতা চুরি করার চেষ্টা করেছ। তিনি গার্ডদের ডাকলেন, এই লোকটাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও, আর শোনো, আজ থেকে যদি এটা এই বাড়ি আশেপাশেও দেখা যায়, আমি ওকে পুলিশের হাতে তুলে দেব। মানুষ গড়গড় করে ক্ষমা চাইতে লাগল, কিন্তু শিবেন্দু তার একটা কথাও শুনলেন না। তাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। মানুষ চলে যাওয়ার পর শিবেন্দু অর্জুনের কাছে গিয়ে তার সামনে হাত জোড় করলেন। বাবা, আমাকে মাফ করে দাও, আমি তোমার সঙ্গে হওয়া এই অন্যায় দেখতে পাইনি। কুসুমজি এবং বাকি কর্মচারীরাও কাঁদতে কাঁদতে অর্জুনের কাছে ক্ষমা চাইল। অর্জুন তার ভেজা চোখে সবাইকে দেখল এবং শুধু এটুকু বলল, আপনারা সবাই আমার পরিবার, কেউ তার পরিবারের ওপর রাগ করে না। তার এই কথাগুলো সবার হৃদয় জয় করে নিল। সেই দিনের পর সেই বাড়ির দুনিয়া পুরোপুরি বদলে গেল। বছরগুলো কেটে গেল। অর্জুন তার পরিশ্রম আর নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করে একজন বড় ইঞ্জিনিয়ার হয়ে উঠল। কিন্তু সে কখনো শিবেন্দু আর ঋষভের সঙ্গ ছাড়ল না। সে শিবেন্দুর ব্যবসায় তার ডান হাত হয়ে উঠল এবং কোম্পানিকে নতুন উচ্চতায় পৌঁছে দিল। ঋষভ তার ভাইয়ের মতো বন্ধুর সঙ্গ পেয়ে একজন হাসিখুশি আর আত্মবিশ্বাসী যুবক হয়ে উঠল। সেই বাড়ি যেটা একসময় সম্পদের প্রদর্শনী ছিল, এখন ভালোবাসা আর ভরসার একটা সত্যিকারের মন্দির হয়ে উঠেছিল। শিবেন্দু প্রায় তার দুই ছেলেকে একসঙ্গে হাসতে দেখতেন আর ভাবতেন যে সেই এক বৃষ্টির দিনে তিনি শুধু একজন ভিখারিকে নয়, তার হারিয়ে যাওয়া মানবিকতা আর জীবনের সবচেয়ে বড় খুশিকে বাঁচিয়েছিলেন।